চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার মহারণে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। চ্যালেঞ্জিং স্কোরের আভাস দিয়েও চাপে টাইগাররা। রাঙ্গামাটিতে আরও এক সেনা সদস্য সহ ৩ জনের লাশ উদ্ধার। বৃষ্টির কারণে উদ্ধার কাজ স্থগিত। আশ্রয়কেন্দ্রে খাবার ও পানির তীব্র সংকট। ঈদে চাপ বাড়বে ফেরিঘাটে। লোড আনলোডের সময় বেশি লাগায় সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা কর্তৃপক্ষের। এবং এখনো খোঁজ মেলেনি পশ্চিম লন্ডনের পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ারে বসবাসকারী বাংলাদেশি পরিবারের। উদ্বিগ্ন স্বজনরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ বাংলার সময়, সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। বাংলাদেশ ভারত এই দুই দলেরই অবিচল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নেয়া। সেমিফাইনালের মহারণে ভারতের বিপক্ষে টস হেরে এখন ব্যাট করছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 197 রান। এজবাস্টনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই দলীয় 1 রানের মাথায় সৌম্য সরকারের উইকেট হারায় টাইগাররা। এরপর অবশ্য বুমরা ও ভুবনেশ্বরের পেস বোলিংয়ের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন সাব্বির রহমান। আক্রমণাত্মক ব্যাটিং করে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন সাব্বির, কিন্তু দলীয় 31 রানের মাথায় ব্যক্তিগত 19 রানে সাজঘরে ফেরেন সাব্বির। এরপর দুই অভিজ্ঞ তামিম ও মুশফিকের ব্যাটে প্রাথমিক এই ধাক্কা সামলে ওঠে টাইগাররা। ক্যারিয়ারে 38তম 50 করে ব্যক্তিগত 70 রানে তামিম আউট হলে ভাঙে 123 রানের জুটি। সেই সাথে ছন্দপতন হয় বাংলাদেশের ব্যাটিংয়েও। দ্রুত আউটের খাতায় নাম লেখান সাকিব আল হাসান। তারপরই ভালো খেলতে থাকা মুশফিকও আউট হন 61 রানের ইনিংস খেলে। দর্শক, বাংলাদেশ ভারত ম্যাচে উন্মাদনায় ভাসছে দেশের ক্রিকেট প্রেমীরা। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার এলাকায় আছেন সহকর্মী আব্দুল আহাদ। বাংলাদেশের ম্যাচ নিয়ে দর্শকদের আবেগ অনুভূতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ মামুন, আপনি যেমনটি বলছিলেন যে আজ ক্রিকেট উন্মাদনায় মেতেছে বাংলাদেশের 16 কোটি মানুষ, এবং এই বাংলাদেশের 16 কোটি মানুষের পাশাপাশি বাংলাদেশের যারা শুভাকাঙ্ক্ষী আছে সারা বিশ্বে, তারাও আজকে বাংলাদেশের জয় প্রত্যাশা করছেন। এবং সিলেটের দর্শকরাও এর ব্যতিক্রম নয়। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি আছি সিলেটের জিন্দাবাজার এলাকায়। এখানে প্রতিটি বাসাবাড়ি, অফিস আদালত সহ সর্বত্র মানুষের চোখ এখন টিভি পর্দার দিকে, এবং তারা প্রত্যেকেই বাংলাদেশের জয় প্রত্যাশা করছেন। এবং বাংলাদেশ যেভাবে শুরুতে সৌম্য সরকারের উইকেট হারানোর পরে এখন যেভাবে খেলছে, সবারও প্রত্যাশা হয়তো বাংলাদেশ আজকে 300-র বেশি রান করবে, এবং যদি 300 রানের বেশি করতে পারে তবে বাংলাদেশ জিতবে, এমনটি দর্শকরা প্রত্যাশা করছেন। এবং এখনো যেহেতু এখন আরো 4 জন ব্যাটসম্যান এখন আছেন বাংলাদেশের, এবং সবার প্রত্যাশা আরো 10 ওভার যে রয়েছে, এই 10 ওভারে তারা সবাই ভালো কিছু করে দেখাবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। আমি কথা বলবো দর্শকের সাথে। আপনি কি মনে করছেন যে বাংলাদেশ কি করতে পারে আজকে? আজ বাংলাদেশ জিতবে। আজ আমরা বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাব, ফাইনালে দেখবো বাংলাদেশকে। আমরা এটাই প্রত্যাশা করছি। অবশ্যই বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি কথা বলবো আরেকজন দর্শকের সাথে। আপনার কি প্রত্যাশা যে এখন বাংলাদেশ জিততে গেলে বা বাংলাদেশ রান বেশি করতে গেলে কি করতে হবে? আসলে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, আমরা মনে করি যদি বাংলাদেশ ধরে খেলে এবং এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আরটুক ধরে খেলতে হবে। কারণ এখন যেহেতু 5 উইকেট আছে, আরো উইকেট আমাদের কম। এখন ভালো করে খেলতে হবে এবং ধরে খেলতে হবে। আর যেহেতু মাহমুদুল্লাহ আছে, আমাদের প্রত্যাশা অবশ্যই মাহমুদুল কাছে অনেক বেশি, কারণ গত ম্যাচেও সে ভালো করেছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ মামুন, আপনি যেমনটি শুনলেন যে মানুষের প্রত্যাশা, মাহমুদুল্লাহ যেহেতু বিগ টুর্নামেন্টগুলোতে মাহমুদুল্লাহ ভালো খেলে এবং গত ম্যাচেও সে সেঞ্চুরি করেছে, এবং তাদের প্রত্যাশা আজকেও একটি সেঞ্চুরি তার ব্যাট থেকে আসবে। এবং তার ব্যাটের এই সেঞ্চুরির মধ্য দিয়ে বাংলাদেশ হয়তো ফাইনালে উঠে যাবে ভারতকে হারিয়ে, এমনটি প্রত্যাশা সিলেটের দর্শকদের। মামুন। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ ভালো কিছু নিশ্চয়ই করবে। দর্শক, সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারতের সেমিফাইনাল ম্যাচে দর্শকদের যে উন্মাদনা তার খবর। রাঙ্গামাটিতে পাহাড় ধসের 3 দিন পর আরও 1 সেনা সদস্য সহ 3 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল।
এ নিয়ে 3 পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 141 জনে। তবে বৃষ্টির কারণে দুপুরের পর থেকে উদ্ধার কাজ সাময়িক স্থগিত রেখেছে ফায়ার সার্ভিস। এদিকে পাহাড় ধসের পর থেকে মানবেতর অবস্থায় দিন পার করছেন এই জনপদের মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও রয়েছে খাবার ও পানি সংকট। তবে ক্ষতিগ্রস্তরা পুনর্বাসিত না হওয়া পর্যন্ত সব ধরনের সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্ভোগের কবল থেকে মুক্তি মিলছে না দুর্যোগ কবলিত পার্বত্য রাঙ্গামাটিবাসীর। সোমবার ভোরে পাহাড় ধস, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল এই 3 বিপর্যয়ের কবলে পড়ে জেলাদের দুর্ভোগ শুরু হয়েছিল। 3 দিন পেরিয়ে গেল, তাতে তারা মুক্তি মিলছে না। দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের বিশেষ দল। 60 সদস্যের এই ফায়ার সার্ভিসের 5টি দল 5টি পয়েন্টে একযোগে সকাল থেকে তল্লাশি শুরু করে। সময় যত গড়াচ্ছে তল্লাশিতে উঠে আসছে তত লাশ। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যতক্ষণ না পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই তল্লাশি অভিযান চলবে। উদ্ধার কাজ মোটামুটি চলতেছে। স্থানীয় লোকজন যেরকম বলতেছে আমরা ওই অনুযায়ী নালা এবং ড্রেন যে ছিল, রাস্তা ছিল, রাস্তাগুলো আপাতত খুঁড়তেছি। ওখানে না বললে মাটিগুলো সব খোঁড়া হবে আস্তে আস্তে। 5টি পয়েন্টের ভিতরে 6 জন মিসিং এর আমরা মেসেজ পেয়েছি। এই 6 জনের ভিতরে আমরা 3টি অলরেডি আমরা ডেড বডি আমরা এবার রেস্কিউ করতে পেরেছি। মানেকশরীর যে সেনা সদস্য মিসিং ছিল তাকে আমরা উদ্ধার করতে পারি। এদিকে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে রয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া আশ্রয় প্রার্থীরা। রাঙ্গামাটি সদরের 10টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি বলে অভিযোগ এসে আশ্রয় প্রার্থীর। কুয়াশালে আছে, বৃষ্টি বাদলে কিছু তো নাই, পানিও মতো পাইতে পারছি নি। শরীরের অবস্থা ভালো না, ওষুধ পাতি নেই, কিছু নাই। এলাকার সব ঘর বাড়ি ভেঙে গেছে। আমাদের খুরুমে 2 জন মারা গেছে ঘর চাপা পড়ে, আর একজনের হাতে হয়েছে হাসপাতালে সে। আর এলাকার সবই খুবই খারাপ এলাকার অবস্থা। এখানে আমরা মোটামুটি যা দেয় তাই সহজে আল্লাহ যা দেয় তাই খায়া বাঁচতাছি। এখন আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদেরকে কিছু সাহায্য করার জন্য, যাতে আমরা বাল বাচ্চা নিয়ে আপাতত ভাবে খেয়ে দিয়ে জানে থাকতে পারি। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আশ্রয় প্রার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে এই ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা আশ্রয় দিচ্ছে এদেরকে আমরা পুনর্বাসনের চেষ্টা করতেছি এবং এদেরকে নিয়মিত জেলা প্রশাসন থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। আর আশ্রয় কেন্দ্রগুলিতে সবসময় হচ্ছে জেলা প্রশাসনের একটা টিম থাকতেছে, সাথে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে স্থানীয় জনগণ। রাঙ্গামাটির পাহাড় ধস কতটা ভয়াবহ ছিল তার নেত্রকোনা দেখলে বিশ্বাস করা যাবে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এখন যারা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের মধ্যেও 15 থেকে 20 ফুট মাটির নিচে ডুবে আছে। তা আদৌ উদ্ধার করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা। এখন আদৌ উদ্ধার হয় কিনা এটাই এখন দেখার বিষয়। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে রাঙ্গামাটির বনরূপা এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রাজু। দুপুরের পর প্রবল বর্ষণের কারণে কিন্তু ফায়ার সার্ভিস যে উদ্ধার কার্যক্রম স্থগিত করেছিল, আবার তারা শুরু করতে যাচ্ছে। আপনি জানেন, কিছুক্ষণ আগে রাঙ্গামাটির বেদবেদি এলাকার মুসলিম পাড়া এলাকায় আরো এক মহিলার লাশ পাওয়া গেছে মাটির নিচে চাপা পড়া অবস্থায়। অর্থাৎ এই নিয়ে বলা চলে আজ কিন্তু 4 জনের লাশ উদ্ধার হলো এবং ফায়ার সার্ভিস আবার ঠিক বিকেলের কিছুক্ষণ আগে থেকে তারা আবার সেই বেদবেদি এলাকায় উদ্ধার অভিযান শুরু করছে। ঠিক ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এবং সর্বশেষ অবস্থা নিয়ে আমরা কথা বলবো ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিমউদ্দিনের সাথে। আপনাদের সর্বশেষ অভিযানের কি অবস্থা একটু বলবেন? আমরা বৃষ্টির কারণে সাময়িক বন্ধ রেখেছিলাম, কিন্তু এখন আবার আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে আমরা পোস্ট অফিস কলোনি থেকে একজন, যেখানে আমরা মানিকছড়িতে যেটার জন্য আমরা খুব চিন্তিত ছিলাম, সেখানে আর্মি সহ আমরা যৌথভাবে কাজ করে সেখান থেকে আজিজ সৈনিককে উদ্ধার করা হয়েছে। লাস্ট পর্যন্ত আমরা যে আজকের দিনে সর্বশেষ একজন মহিলাকে পশ্চিম মুসলিম পাড়া থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের কার্যক্রম এখানে যে প্রবল বৃষ্টি আপনি নিজেও দেখছেন, এই প্রবল বৃষ্টির জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রেস্কিউ টিম কাজ করে যাচ্ছে। আমরা আমাদের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত এখানে ভিকটিম থাকার সম্ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস সহকারী পরিচালক জসিমউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে উদ্ধার কাজ তারা আবার চালিয়ে যাবেন। একটা বিষয় যে লক্ষণীয় যে কিন্তু এখন প্রবল বর্ষণ, আবারও কিন্তু পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। এক্ষেত্রে সকলকে সতর্ক থাকার জন্য কিন্তু জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে এবং নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো রাজু, এখন পর্যন্ত আমার কাছে এগেছিল রাঙ্গামাটি থেকে সর্বশেষ। রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে নিহত সেনা সদস্য আজিজুরের গ্রামের বাড়ি মাদারীপুরে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাদারীপুরের সদর উপজেলার বাজিতপুর গ্রামের বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে ভিড় করেন প্রতিবেশীরা।
স্বজনরা জানান 2002 সালে সেনাবাহিনীতে যোগ দেন আজিজুর। এক সন্তানের জন্য আজিজুরের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তারা। গত মঙ্গলবার রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে প্রাণ হারান সেনা সদস্য আজিজুর। আজ দুপুরে রাঙ্গামাটির মানিকছড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিবারটা আসলে এই সিলিন্ডার উপরে নির্ভরশীল ছিল। এই পরিবারটা এত দুর্বল, আরো বড় না, বাবা কৃষি কাজ করতো, আজকে এখন ওরা দুরবস্থা পড়ে গেল। ওদের আসলে এখন আর কামাই সুতের মতন সেই নির্ভরযোগ্য কেউ নাই। সরকারের কাছে এই দাবি দু যেন ওর বাপ মারে একটু মেয়ে আছে, পরিবার আছে, তাকে যেন একটু দেখে রাখে। চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের উচ্ছেদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বাধা সহ্য করা হবে না। জড়িতদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রাম নগরীর বাটালি হিল এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় সিটি মেয়র আজম নাসির উদ্দিন ও জেলা প্রশাসক জিলুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রী বাটালি হিল এলাকার পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিয়ে পুনর্বাসনের নির্দেশ দেন। এছাড়া চন্দনাইশ, রাঙ্গুনিয়া সহ বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায় পাহাড়ে বসবাসকারীদেরও সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি। রাজনৈতিক প্রভাব, কোনো অবস্থা, কোনো প্রকার হস্তক্ষেপ এখানে সহ্য করা হবে না। এখানে লক্ষ লক্ষ মানুষের জীবনের ব্যাপার, তাদের জীবনের ঝুঁকি আছে। এই ঝুঁকিময় জীবন থেকে তাদের উদ্ধার করার সময় যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আসে, সেটা কঠোরভাবে সেটা দেখা হবে। শুধু শহর না, গ্রামগুলো তো যেখানে এই ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবস্থান আছে, সেগুলো অবশ্যই অনতি বিলম্বে এদেরকে সরাতে হবে এবং বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা। বাংলার সময় আরো থাকছে। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে 19 বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। লন্ডনের গ্রেনফিল্ড টাওয়ারের ভয়াবহ আগুন নিভে গেলেও এখনও খোঁজ মেলেনি বাংলাদেশি পরিবারের 5 সদস্যের। এতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে স্বজনদের মধ্যে। খবর জানার পর থেকে মৌলভীবাজার সদর উপজেলার খৈশাউড়া এলাকার বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজনরা। তারা জানান, লন্ডনের ভবনটিতে অগ্নিকাণ্ডের সময় তাদের সাথে কথা বলেছেন কমরু মিয়া সহ পরিবারের সদস্যরা। গত রাত 3টার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ না থাকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশে অবস্থানরত কমরু মিয়ার বড় ছেলে সহ স্বজনরা। গতকাল যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের গ্রেনফিল্ড টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বহু হতাহত হওয়ার পাশাপাশি বাংলাদেশি পরিবারের 5 সদস্য সহ অনেকে নিখোঁজ রয়েছেন। আমরা 4 ভাই 3 বোন, 2 ভাই মারা গেছে, এক বোন মারা গেছে, আমরা 2 বোন নিয়ে ভাই আছি। টাইম তোমার ফোন দিছেন আমার কাছে দিয়া পড়া যে আরবার ফোন দিছেন দিয়া পড়া যে আর তারা বাঁচার পথ নাই, আস্তা বিল্ডিং এ আগুন লেগে গেছে। তখন থাইনও কান্দা, আমিও কান্দলাম, কান্দি আর তো আর কিছু। কারাভোগ শেষে 19 বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। সকালে মিয়ানমারের টেকিবনিয়ায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 34 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খানের নেতৃত্বাধীন 11 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক উ থাং চুয়ের নেতৃত্বাধীন 13 সদস্য বিশিষ্ট দলের বৈঠক হয়। এই সময় অনুপ্রবেশের অভিযোগে আটক 9 বাংলাদেশি জেলে এবং সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক 10 জনকে ফেরত দেওয়া হয়। পরে ফেরত আনা 19 জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। তোরা যাইতে পারবি না, বাংলাদেশের মানুষ বাংলাদেশত পাড়ে দাও, বার্মার গুলো বার্মার দাও। আর বার্মার টলার আলাই বাংলাদেশ বলে আমার বার্মা নামে দিছে। বার্মার জেলে ছিলাম, এখানে 25 মাস ছিলাম। 25 মাস পরে আমরা একটা মাপ পাইছি, মাপ পাওয়ার কারণে আমরা বাংলাদেশে এখন ফিরে আসছি। আর আমাদের দেশে সর্বোচ্চ লেভেল থেকে যোগাযোগ করা হয়েছে, তারপরে যখন ভেরিফাই করা হয়েছে যে সঠিকভাবে যে এরা বাংলাদেশি নাগরিক, আমরা আজকে আবার ভেরিফাই করেছি নিয়ম অনুযায়ী বিজিবির উপস্থিতিতে
ইমিগ্রেশন পুলিশ তাদেরকে নিয়ে এসছে। মানব পাচারের ভিকটিম ছিল, তারা ওখানে জেলে ছিল। ওদের মানে আমরা নাম ঠিকানা যাচাই করে ওখানে সংশ্লিষ্ট ওদের আত্মীয় স্বজনকে আমরা অভিভাবকদের খবর দিব। খবর দেওয়ার পরে ওনাদেরকে হাতে আমরা জিজ্ঞাসাবাদ করে ওনাদেরকে আইনগত প্রক্রিয়া মেনটেন করে আমরা দিয়ে দেব। বাংলার সময় আরো থাকছে। খুলনায় জমে উঠেছে ফ্যাশন হাউসগুলোর বেচা কেনা। দেশীয় পোশাকের প্রতি ঝোঁক তরুণ তরুণীদের। চট্টগ্রাম থেকে 8টি প্রধান রুট সহ 25টি রুটের 10টি ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে দেয়া হয় 24 জনের অগ্রিম টিকিট। আজ 6,896টি টিকিট বিক্রি করা হয় বলে জানিয়েছে রেল স্টেশন কর্তৃপক্ষ। সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হলেও সেহরির আগ থেকে যাত্রীরা স্টেশনে ভিড় করেন। এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকামুখী 6টি, সিলেটগামী 2টি এবং চাঁদপুর ও ময়মনসিংহগামী 1টি করে ট্রেনের টিকিট দেওয়া হয়। টিকিট প্রত্যাশীরা বলছেন, ঈদে সড়ক পথে যানজট সহ দুর্ঘটনার ঝুঁকি থাকায় বাসের চেয়ে ট্রেনের প্রতি আগ্রহ বেশি তাদের। আর এজন্যই রাতভর অপেক্ষা করেছেন একটি টিকিটের জন্য। টিকিটের কালোবাজারি প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি 56টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। ঘাটে ওঠানামা বা টিকিট সংগ্রহে সবকিছুতেই ভোগান্তি পোহাতে হয় মাওয়া ফেরি ঘাটে। দূরত্ব প্রায় 1/3 কমে এলেও লোড আনলোডে বেশি লাগায় সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। আর তাই আসছে ঈদে ফেরিপথে চলাচল সুখের হবে না বলে মনে করেন চালক ও যাত্রীরা। যদিও ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ার আগেই পরিস্থিতি সামলে নেওয়ার দাবি কর্তৃপক্ষের। মাওয়া ফেরিঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার। স্বাভাবিক সময়ে প্রতিদিনই থাকে যানবাহনের দীর্ঘ লাইন। অবশেষে ফেরির দেখা। ভাঙা আর খানাখন্দ রাস্তা পেরিয়ে অনেকটা ঝুঁকি নিয়েই ফেরিতে উঠে পরিবহনগুলো। 20 মিনিটের মধ্যে লোড হলেও ফেরি ছাড়ার উপায় নেই, কারণ লোড হওয়ার পরেই নির্ধারিত টিকিট সংগ্রহ করতে হয় সংশ্লিষ্টদের। প্রায় 40 মিনিট পরে যাত্রা শুরু। পদ্মা সেতুর কাজের কারণে 5 কিলোমিটার এগিয়ে কাঁঠালবাড়ি পয়েন্টে আনা হয়েছে অন্য প্রান্তের ফেরিঘাট। ফলে কমে এসেছে নদী পারাপারের সময়। কিন্তু 3টি ঘাটই ব্যস্ত লোড আনলোডে, তাই গন্তব্যে পৌঁছেও অপেক্ষা আরো প্রায় 40 মিনিট। ফেরি একটা ঘাটে আছে, ফেরিটা আনলোড হচ্ছে, লোড হচ্ছে। লোড হইলে সরবে, তারপরে এটা আনলোড হবে। 2-3টা ঘাট বাড়াইলে সুন্দরভাবে যাত্রীরা পারাপার হইতে পারবে। এখনই এই অবস্থায় পড়তে হচ্ছে যাত্রীদের। তাই এই পথে ঈদযাত্রা কেমন হবে এমন প্রশ্নই ঘুরে ফিরে তাদের মুখে। আসতে 1 ঘন্টা হয়ে গেছে। বেশি ফেরি হইলে গাড়ি আপনার বেশি যাইতে পারতো, এই যে আমরা বেশি তাড়াতাড়ি নামতে পারতাম। আরো ক ঘন্টা বসে তাহলে কোনো সিরিয়াল নাই, কিছু না, মানে ঘাটের কোনো নেই তো, মানে 3টে ঘাট লাগে, আরো 3টে, তারও বেশি লাগে। এই রুটে এখন প্রতিদিন 1500 থেকে 1600 যানবাহন পারাপার হয়। ঈদে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 3.5 থেকে 4000-এ। অথচ কর্তৃপক্ষ বলছে চলমান 18টি ফেরির সঙ্গে অতিরিক্ত একটি ফেরি যোগ করলেই সামাল দেয়া যাবে ঈদের চাপ। ঈদের আগেই অন্তত 1.5 মাস আগে আমরা আমাদের যে ফেরিগুলো আছে সবগুলোকে মেরামত করার চেষ্টা করি। রোডো ফেরি আনার প্রক্রিয়া চলছে আর কি। তো এই হিসেবে প্রায় 19টা ফেরির মতো আমাদের হবে আর কি। ইনশাআল্লাহ যদি ওই ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হয় আমরা এটা মোকাবেলা করতে পারব। 23 জুন ঈদের ছুটি শুরু হলেই বাড়বে ঘরমুখো মানুষের চাপ। স্বাভাবিক অবস্থায় ফেরি চলাচলে এমন দশা। মধ্য জুনে খরস্রোত হবে পদ্মা, বাড়বে বাড়ি ফেরা মানুষের চাপ। আর তখনকার ভোগান্তির কথা ভেবে এখনই রীতিমতো শঙ্কিত সাধারণ যাত্রীরা। আর তাই সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে দ্রুত কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ দিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বান্দরবানে আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। সকালে রাজার মাঠ এলাকায় বন্যার্তদের মাঝে 20 কেজি করে চাল বিতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলার 8টি আশ্রয় কেন্দ্রের 531টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী পাহাড়ে বসবাসকারীদের দুর্যোগকালীন সময়ে নিরাপদ স্থানে সরে আসার আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম পাচারকালে 3টি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের খাড়িয়ালা এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. কামরুজ্জামান জানান, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বেশ কিছু সরঞ্জাম পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে 3টি ট্রাক ভর্তি গ্যাস পাইপ জব্দ করে পুলিশ। তবে আটককৃতরা জানিয়েছে পাচারের জন্য নয়, বরং এসব সরঞ্জাম অন্য গুদামে স্থানান্তর করা হচ্ছিল। আমার মোবাইল পার্টির সহযোগিতায় আশুগঞ্জ থানাধীন খড়িয়ালা হইতে আমি ট্রাক দুইটা আটক করি তাদের মালিকানা যাচাই সংক্রান্ত যে কাগজপত্র চাই, তো ওনারা কোনো কাগজপত্র তাৎক্ষণিকভাবে উপস্থাপন করতে পারেনি। তো পরবর্তীতে আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলে আমি গাড়ি দুইটা থানায় নিয়ে আসি। ঈদ উপলক্ষে জমে উঠেছে খুলনার ফ্যাশন হাউসগুলোর বেচাকেনা। নিজেদের তৈরি বাহারি ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে। ঈদে বিদেশি পণ্যের ভিড়ে দেশীয় সংস্কৃতির এসব পোশাকের প্রতি বেশি ঝোঁক তরুণ তরুণীদের। বিক্রেতারা বলছেন, ভালো মান ও দাম সাধ্যের মধ্যে হওয়ায় বাড়ছে ক্রেতা সমাগম। তাই এবার ভালো বিক্রির প্রত্যাশা তাদের। তবে ভ্যাটের হার কমালে সাধারণ মানুষের কাছে আরো জনপ্রিয় হবে দেশীয় পণ্য। আমাদের সবসময় কালচার থাকে যে বিদেশি প্রোডাক্টগুলো মনে হয় সবচেয়ে বেশি ভালো। আসলে না, আমাদের দেশীয় প্রোডাক্টগুলোই বেশি ব্যবহার করা উচিত। আমাদের দেশীয় পণ্য বিদেশে যেখানে যাচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে আমরা কেন বিদেশিটা পরবো? দেশিটাই তো আমার কাছে আরামদায়ক মনে হয় বেশি। রিজনেবল প্রাইস এবং মোটামুটি ইয়াং জেনারেশন পড়তে পারে এরকম কালেকশন এখানে দেখা যাচ্ছে। সুতির ভিতরে এমব্রয়ডারি এবং কারচুপির কাজ, এই ধরনের ড্রেসই বেশি চলছে। ক্যাজুয়াল শার্ট এবং পাঞ্জাবি সব থেকে হিট, যেটা সুপার ডুপার, এবং সেল মোটামুটি ভালো হচ্ছে আমাদের। কটনের জিনিসের উপরে চাহিদা বেশি, যেহেতু ঈদটা পড়েছে গরমের ভেতরে। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার মহারণে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ফিনিশিং এর অভাবে টাইগারদের হচ্ছে না বড় স্কোর। রাঙ্গামাটিতে আরও এক সেনা সদস্য সহ 4 জনের লাশ উদ্ধার। বৃষ্টির কারণে উদ্ধার কাজ স্থগিত। আশ্রয় কেন্দ্রে খাবার ও পানির তীব্র সংকট। ঈদে চাপ বাড়বে ফেরিঘাটে। লোড আনলোডের সময় বেশি লাগায় সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা কর্তৃপক্ষের। এবং এখনো খোঁজ মেলেনি পশ্চিম লন্ডনের পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ারে বসবাসকারী বাংলাদেশি পরিবারের উদ্বিগ্ন স্বজনরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।